প্লিজ আয় না, 5 মিনিট পরেই চলে আসবো। এখন মাত্র 4:40 বাজে, আয় না। দোস্ত, তোর জ্বর? ঝুমুকে কিছু বলতে না দিয়ে একটানে বাইরে নিয়ে গেলাম। ঝুমুর বৃষ্টিতে বৃষ্টিতে আমি ঝুমুর হাত ধরে টানতে টানতে দৌড়াচ্ছি, আর পেছনে আদনান ভাই আমাদের ডাকছে, কিন্তু আমরা তো থেমে নেই। এদিকে ঝুমু একেবারে চুপ হয়ে গেল, কারণ এই বৃষ্টির মুগ্ধতা কারো উপেক্ষা করার শক্তি নেই। এক দৌড়ে আমরা পূর্ব দিকের রাস্তায় চলে এলাম। অনেক সুন্দর এই জায়গাটা, সবুজে ঘেরা, সাথে এই বৃষ্টির ছোঁয়া জায়গাটাকে আরো বেশি মনোমুগ্ধ করে তুলেছে। চুলগুলো খুলে দিলাম, আর মোবাইল তো একেবারে বইয়ের ভেতরে ঢুকিয়ে নিলাম, যেন পানি না লাগে। আমি আর ঝুমু অনেক আয়েশ করে ভিজছি। আশেপাশে দু একটা গাড়ি যাচ্ছে, এদিকটা একদম নীরব। ঝুমু, কয়টা বাজে? 8টা 58। মাত্রই, কিন্তু মনে হচ্ছে অনেকক্ষণ হলো। যাক, ভালোই, আরো ভেজে যাবে কিছুক্ষণ। কথাটা বলে আবারও মেতে উঠলাম দুজনে বৃষ্টি বিলাস করতে, কিন্তু একটু পরেই খেয়াল করলাম চারপাশে সন্ধ্যা নেমে গেল, আর পরিবেশটা আরো বেশি শান্ত হয়ে গেল। শিফা, এবার চল ফিরে যাই। কয়টা বাজে এখন? 4টা 58। দোস্ত, আমার ঘড়ি নষ্ট। এদিকে তো আমি তো শুনেই শেষ, তার মানে এখন সন্ধ্যা নেমে গেল। দোস্ত, দৌড় লাগা, সাদিক ভাই আজকে আমাদের মেরেই ফেলবেন। দুইজনে দিলাম দৌড়, কিন্তু কোন দিকে যাব আর বুঝি না। এদিকে কোনো ছাউনি নেই, যার কারণে মোবাইল বের করতে পারছি না। এত দামি মোবাইল বৃষ্টিতে ভিজলে শেষ হয়ে যাবে। দুজন কিছুক্ষণ চিন্তা করতে লাগলাম কোন দিকে যাব, কিন্তু না বুঝতে পারছি না, কোনোভাবেই বুঝতে পারছি না। কোত্থেকে একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো, আর ওই গাড়ি থেকে বের হলেন এক তরুণ ছেলে, তার সাথে ড্রাইভার। এই যে তোমরা এক রাতে কত নাও? কথাটা শুনে এক বিশ্রী গালি আসলো মুখে। চুপ না থেকে বলে উঠলাম, এই শালা, তোর কি আমাদের পতিতা মনে হচ্ছে? হ্যাঁ, এমন জায়গায় মারবো না, একেবারে জান বের করে দেবো। আমার কথা ছেলেটা বিশ্রী ভাবে হাসতে লাগলো, আর এক হাতে আমার হাত চেপে ধরলো, অন্যদিকে ড্রাইভার চেপে ধরলো ঝুমুর হাত। দুজনই যতই সাহস দেখায় না কেন, এখন তো প্রাণটা উড়ে যাচ্ছে ভয়ে, কিন্তু ভয় পেলে তো ইজ্জত যাবে। তাই ঝুমু আমার দিকে ইশারা করতে দিলাম দুজনে ওই কুকুর দুইটার মেইন পয়েন্টে একটা লাথি। সাথে সাথে দুজন ছিটকে পড়ে কাতরাতে লাগলো, আর আমরা তো ভয় আর ঠান্ডায় গা কাঁপছে আমাদের। আজ বেশ জ্বর আসবে বুঝতেই পারছি, এমনিও আমার ঠান্ডায় খুব বেশি সমস্যা আছে। এমন জোরে মেরেছি, এরা দুজন উঠতেই পারছে না। আমি আর ঝুমু আবারও দৌড় দিতে যাব, তখন দেখলাম হঠাৎ একটা গাড়ি স্পিডে এসে আমাদের সামনে থেমে গেল। গাড়ি থেকে নেমে এলো সাদিক ভাইয়া, চোখ প্রচন্ড লাল, তার পাঞ্জাবির এক হাতা বটানো, আরেক হাতে এলোমেলো। বোঝাই যাচ্ছে ওনার উপরে ঝড় বয়ে গেল, কিন্তু এই ঝড় বৃষ্টির ঝড় না, অন্যরকম ঝড়। আর এই ঝড়ে আমি ভেসে যাব অনেক দূরে, তাও খুব বাজে ভাবে। এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সাদিক ভাইয়া আমার আর ঝুমুর দিকে এগিয়ে আসতে লাগলেন, আর তখনই গাড়ি থেকে ড্রাইভার নেমে আসলো। ও মা! ড্রাইভারকে রেস্ট করতে দিয়ে সাদিক ভাইয়া নিজে গাড়ি ড্রাইভ করছিলেন, কিন্তু কেন? আবার এসব জল্পনা কল্পনা শেষ না হতেই সাদিক ভাইয়া চিৎকার আমার কানে প্রবেশ করলো। এই লোকগুলো এখানে এভাবে কাতরাচ্ছে কেন? আগে আমাকে কাহিনী বলে দে, তারপর তোদেরকে দেখছি। সাদিক ভাইয়ের চিৎকারে আমি ঝুমুর পিছনে গিয়ে লুকালাম। কি জোরে চিৎকার দেয় রে ভাই! ঝুমু এক নিঃশ্বাসে বলে উঠলো, আসলে ভাই, এরা আমাদের প্রস্টিটিউট বলে। আমাদের রেট জিজ্ঞেস করছিল। এই ব্লু শার্ট পরা ছেলেটা শেফার হাত ধরে, অ্যান্ড এই যে টাকলা লোকটা আমার হাত ধরে টানাটানি করছিল। তাই আমি আর শেফা বুদ্ধি করি ওদের ইয়ে মানে ঝুমুর কথা শেষে সাদিক ভাইয়া পাঞ্জাবির এলোমেলো হাতাটা ঠিক করে হাত দিয়ে ওনার কপালে কিছুক্ষণ ঘষা মাজা করতে করতে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলেন। আর এইদিকে ওই নীল শার্ট পরানো লোকটা একটু উঠতে নিলেই সাদিক ভাইয়া এক দৌড়ে গিয়ে লোকটাকে ধুপ করে একটা লাথি মেরে দিল, আর সাথে সাথে ওই লোক গিয়ে পড়লো তার ড্রাইভারের উপর। ব্যাস, শুরু হলো সাদিক ভাইয়ার কন্টিনিউয়াসলি লাথির বৃষ্টি। এই সুঠাম দেহি মানুষটার হালকা হাতের থাপ্পড়েই অনেক ব্যথা, তবে এদের তো উনি সম্পূর্ণ গায়ের জোর দিয়ে মারছেন। আজ তো এদের হাড় ভেঙেই উনি দম নেবেন। ছেলেদের আকুতি মিনতি সাদিক ভাই কানেও নিচ্ছেন না। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারের বৃষ্টিটা থেমে গিয়েছে অনেক আগে। আমি আর ঝুমু দাঁড়িয়ে আছি, আর ড্রাইভার আমাদের মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। আমরা সাদিক ভাইয়ার মাইট দেখছি, উনি এখনো এদের মারছেন আর চিল্লাচ্ছেন। সাহস, এত সাহস, যাদের আমি তোদের মতো অমানুষ থেকে বাঁচিয়ে রাখি, আর সেখানে তুই কি না? তোর এত সাহস দেখে তো আমি অবাক হলাম রে।
যাদের আমি ফুলের টোকাও পর্যন্ত দেই না, আর সেখানে ওদের কি বললি তুই? উফ, আমার জানদের দিকে তাকানোর শাস্তি ভোগ কর এখন। বলেই উনি ওনার মতোই মারছেন। আশেপাশে অনেক মানুষ এখন, তবে কেউ সাদিক ভাইকে থামাচ্ছে না। সাদিক ভাইয়ার মতো পলিটিশিয়ানকে চিনে না কেউ নেই। আর হয়তো সবাই ওনার রাগ সম্পর্কেও জানে, তাই ওনাকে কেউ কিছু জিজ্ঞেস বা কিছু বলার সাহসও করছে না। আসলে সাদিক ভাইয়ার এখন মাইর থামানো উচিত না। এইসব অমানুষ যারা মেয়েদের সম্মান করতে জানে না, শুধু পণ্য হিসেবে জাজ করে, এদের এমন মাইর দেয়াই উচিত, যাতে কখনো মেয়েদের কিছু বলার আগে 10 বার চিন্তা করে। বেশ কিছুক্ষণ পরে সাদিক ভাইয়ার বডিগার্ডদের গাড়ি এসে আমাদের সামনে থামলো। বডিগার্ডরা নেমেই সাদিক ভাইয়ার দিকে এগিয়ে গেল। সাদিক ভাইয়া ওই লম্পট দুটোকে মেরে এতক্ষণে শান্ত হলেন একটু আগে, কিন্তু ওই জায়গা থেকে আর নড়ছেন না। এক পলকে ওই অমানুষদের দিকে তাকিয়ে আছেন। শুধু কিছুক্ষণ পর পর ওনার চুলগুলোকে উপরের দিকে ঠেলে দিচ্ছেন। কি ভাবছেন সাদিক ভাইয়া মনে মনে আল্লাহ জানেন। সরি স্যার, আসলে আপনার গাড়ি কখন কোন দিকে চলে গিয়েছিল তা আমরা বুঝতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি স্যার। বডিগার্ডদের মধ্যে একজন বলে উঠলেন। সাদিক ভাইয়া কিছু না বলেই এক পলক বডিগার্ডটার দিকে তাকালেন আর বলে উঠলেন, আমি গাড়ি নিজের মাপে চালিয়েছি, তাই আপনারা আমার গাড়ি ফলো করতে পারেননি। শহীদ সাহেব, ওইসব কথা বাদ দিন। এখন একটা কাজ করেন, এদের তুলে নিন, সোজা হাসপাতালে নিয়ে যাবেন। এদের সুস্থ করে তুলে এরপর থানায় নিয়ে যাবেন। ওসির সাথে আমি পরে কথা বলে নিচ্ছি, আরো অনেক শাস্তি বাকি আছে এদের। ওকে স্যার। বলে বডিগার্ড চারজন তাড়াহুড়ো করে ওনাদের গাড়ি করে অমানুষ দুটোকে নিয়ে গেলেন। এখন সাদিক ভাইয়া আমাদের অবস্থা কি করবে ভাবতে ভাবতেই আমার পেট মোচড় দিয়ে যাচ্ছে। তার উপরে বৃষ্টিতে মজা করে ভেজার ফলে আমার ভেতরটাও কাঁপছে। বাহ শেফা বাহ, আজকে তোর জ্বর আর সাদিক ভাইয়ের মার থেকে রেহাই নেই আর। সাদিক ভাই আমাদের দিকে এসে ঝুমুকে জোরে একটা থাপ্পড় দিয়ে ঝুমুর গাল চেপে ধরলেন। কোচিং শেষে এদিকটা কেন এসেছিলি তোরা? আমি নিতে আসবো বলিনি একটাবার? বলেছিলাম নাকি? আদনান মানা করা সত্ত্বেও কেন দৌড় দিলি তোরা? আর এই অন্ধকার রাস্তাটায় পেয়েছিলে সে ঢং করার জন্য। 6 বার এদিকে গাড়ি নিয়ে গেলাম, কিন্তু একবারও তোরা চোখে পড়িসনি। উত্তর দে আমাকে, বেয়াদব। সাদিক ভাইয়ের চিৎকার শুনে আমি আমার কানে হাত দিয়ে কান চেপে ধরলাম আর ঝুমু কান্না করতে করতে বলে উঠলো, এইদিকেই তো ছিলাম ভাইয়া, তুমি কেন দেখোনি তা তো জানি না। আর ঘড়ি নষ্ট থাকায় টাইম আন্দাজ করতে পারিনি। ভেবেছিলাম আর্লি ঘোরা হয়ে যাবে, কিন্তু কখন এমন লেট হবে তা বুঝে উঠতে পারিনি। ব্যাস হয়ে গেল, কান্না অফ কর, গাড়িতে গিয়ে বস। এমন ভুল আর কোনোদিন হলে জিন্দা মাটিতে পুঁতে দিব। সাদিক ভাইয়ার এমন ধমকানিতে ভেবেছিলাম আমার আর কোনো বিচার হবে না। এখন বাড়ি যাওয়ার পালা। শরীরটাও আর নিতে পারছে না এই ঠান্ডায়। ঝুমুর পিছে আমিও যেতে নিলে সাদিক ভাই আমার হাত ধরে টান দিলে আমি থেমে গেলাম। ঝুমু তো মার খেয়ে পাথর হয়ে গেল। হাঁটতেই আছে সে। পিছে যে আমার কি হাল হবে সে আর ফিরেই দেখছে না, নাকি সে জানে আমার বিচার এখনো বাকি আছে, তাই সে যেচে আমার সাদিক ভাইয়ার কাজে ইন্টারফেয়ার করছে না। আর সাদিক ভাই আমার হাত ধরে ছেড়ে একদম ওনার কাছে নিয়ে নিলেন। আমি ভয়ে চোখ নিচে নামিয়ে রাখলাম আর নিজের কামিজ খামচে ধরে রাখলাম। ওনার এই ভয়ঙ্কর চোখের দিকে তাকানোর সাহস নেই আমার। সাদিক ভাই আমার মুখ অনেক জোরে চেপে ধরলেন আর আমি ওনার দিকে চোখ তুলে তাকালাম। রাস্তার এই সোডিয়াম লাইটে ওনার ফর্সা মুখটা আরো বেশি সাদা মনে হচ্ছে। তার উপর ওনার ছোট ছোট চোখগুলো লাল হয়ে আছে আর ওনার মুখে গায়ে বৃষ্টির পানি। ওনার গায়ে ছাই রঙের পাঞ্জাবিটা বৃষ্টিতে আধ ভেজা হয়ে আছে। কয়েক সেকেন্ডেই আমি সাদিক ভাইয়াকে ভালোই পর্যবেক্ষণ করে নিলাম। লোকটা আসলে প্রচন্ড সুন্দর, কিন্তু এই সুন্দর লোকের মুখের কথা শুনে আমার অন্তর কেঁপে উঠলো। খুব শখ তোর নিজের এই ফিগার অন্যদেরকে দেখানোর। এই যে বৃষ্টিতে ভিজেছিস, গায়ের কাপড় তো একদম গায়ের সাথে চিপকে রয়েছে। যে কেউ তো দেখি বাজে কথা বলবেই। ওনাটা দিয়েও কি কোনো লাভ হলো? ভিজে তো একেবারে গায়ের উপরে ঝেঁকে বসেছে। এই সুন্দর মানুষটার মন আর মুখ এত বাজে তা আমি ভালো করেই জানতাম, কিন্তু এত বাজে তা তো কখনোই ভেবে দেখিনি আমি। সাদিক ভাইয়া, আপনার মুখের ভাষা এত বাজে কেন? নেতা মানুষদের বুঝি মন দিল কিছুই নেই? আপনি কি একটু রুচিতে বাঁধে না আমায় এইসব কথা বলার? আমার কথার জবাবে সাদিক ভাইয়ার কোনো ভাবান্তর হলো না। উনি উল্টো আমার চুলের মুঠি শক্ত করে ধরে ভারী গলায় বলে উঠলেন, এই লম্বা লম্বা চুলগুলো তো খুলে দিয়েছিস, বাবা খুব সুন্দর।
আমি চুপ করে থাকলাম। চুলে টান পড়ায় প্রচন্ড ব্যথা পাচ্ছি আমি। সাদিক ভাইয়া এবার আমার কান টেনে ধরলেন, কানে জোরে টান দিয়ে বললেন, আর কখনো কেমন ভুল হবে? আর কখনো আমাকে না বলে কোথাও যাবি? ফের যদি এমন কিছু করিস তোরা, গড প্রমিস, মেরে একদম তক্তা বানিয়ে দিব। কথাটা বলে সাদিক ভাইয়া কান ছেড়ে দিলেন। আর আমি অপমানিত হয়ে মাথা নিচু করে কান্না করতে করতে সাদিক ভাইয়াকে মাথা নাড়িয়ে না বললাম। সাদিক ভাইয়া গুড বলেই আমার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। আমার তো সেই লেভেলে সর্দি লেগে গেল মুহূর্তেই। আমার নাকের পানি আর চোখের পানি মিলে এক হয়ে যাচ্ছে। গাড়ির কাছে নিয়ে সাদিক ভাইয়া দরজা খুলে দিলেন আর আমিও বাধ্য মেয়ের মতো বসে পড়লাম। কিন্তু আমায় অবাক করে দিয়ে সাদিক ভাইয়া আমার পাশে বসে গেলেন, তাও একেবারে আমার গা ঘেঁষে। সাথে সাথে ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিলেন। ড্রাইভার কাকা যেন এই কাজেরই অপেক্ষা করছিলেন। সাদিক ভাইয়া তো সচরাচর পিছনের সিটে বসেন না, আর তাছাড়া আমি সাদিক ভাইয়াকে সবসময় সামনের সিটেই বসতে দেখেছি। তাহলে উনি আজ কেন এখানে বসলেন? এসব কথা আনমনেই ভাবতে লাগলাম আমি। কিন্তু আমার ভাবনার মাঝে ঝুমু আমায় ফিসফিসিয়ে বলল, দোস্ত, চুল টানার কান টানা কেমন উপভোগ করলি? আমি অসহায় চোখে ঝুমুর দিকে তাকালাম। ঝুমু তার ওড়না দিয়ে নিজেকে একবার মরিয়ে নিয়েছে। আমি সাদিক ভাইয়ের পাশ থেকে সরে ঝুমুর দিকে আরো চেপে বসলাম। আমি ঝুমুকে কিছু বলার আগেই পরপর 4টা হাঁচি দিয়ে দিলাম। সাথে সাথেই আমার দিকে টিস্যু এগিয়ে দিয়ে সাদিক ভাইয়ের চিল্লানি, ভেরি গুড। একটু পরই তো জ্বর আসবে তোর। ইচ্ছা তো করতেছে দুজনকে লাঠি পিঠা করি, অসভ্যের দল। জুমান, তোর কি জ্বর আসছে? না ভাইয়া, ঠিক আছি আমি। আমি আর ঝুমু সিটে হেলান দিয়ে বসে আছি। পাশে সাদিক ভাইয়া মোবাইলে কি কি যেন করছে। হঠাৎ একটু পরেই উনি গাড়ি থামাতে বললেন। কোথায় যাবেন আল্লাহ জানে। আমার তো ঠান্ডায় অবস্থা ডাল হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ভেজার মজা খুব ভালোভাবেই পাচ্ছি আমি। সাদিক ভাইয়া ফিরে এলেন একটা প্যাকেট নিয়ে। আবারও আমার পাশে এসে বসলেন আর প্যাকেট থেকে টাওয়াল বের করে আমাকে আবার ঝুমুকে 2টো টাওয়াল ধরিয়ে দিলেন। আপাতত এইগুলো দিয়ে কভার করে নে, একটু পরেই মেন রোড উঠবো আর ট্রাফিকে বসে থাকতে হবে। রাস্তার কাজ চলতেছে, আরো ঠান্ডা লেগে যাবে তখন। আমি আর যুব দেরি না করি টাওয়াল দিয়ে নিজেদের মুড়িয়ে নিলাম। যাক, এখন একটু আরাম লাগছে, কিন্তু এই হাঁচি তো থামছেই না। আর ঠিকই বুঝতে পারছি শরীরের তাপমাত্রা বাড়ছে আমার। যুব তো আমার কোলের উপরই ঘুম। 8 ঘন্টা ধরে ট্রাফিকে বসে আছি। সাদিক ভাইয়াও চুপচাপ আমার গায়ের সাথে চিপকে বসে আছেন, আর আমি এই দুই ভাই বোনের মাঝে চাপা পড়ে চোখটা বন্ধ করে আছি। হঠাৎ সাদিক ভাই আমার মাথা টেনে ওনার কাঁধে রাখলেন। আমি সরতে চাইলেই দিলেন এক ধমক। জ্বর আসছে তোর, চুপচাপ আমার কাঁধে হেলান দিয়ে রাখ, না হলে মাথাটা ধরবে তোর। আর মাথাটাকে সরাতে চাইলে চট করে একটা থাপড় খাবি। আমি আর কিছু না বলে চুপচাপ সাদিক ভাইয়ার কাঁধে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলাম। ফুল বেবি জান, চোখ খুলো। গাড়ি থেকে তো নামতে হবে, অনেক ঘুমিয়েছো। এবার চোখ খুলো, ভেজা কাপড় আর কতক্ষণ থাকবে? এমন আরো কিছু লাইন আমার কানে ভেসে আসছিল, কিন্তু চোখের মাঝে যেন ঘুমের রাজ্যের ঘুম ঝেঁকে বসলো। খুব কষ্ট করে চোখ মেলে তাকালাম। তাকিয়ে দেখলাম সাদিক ভাই আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ওহ, উনি! ধুর, ঘুমের মাঝে কি কি ভাবতে লাগলাম আমি। আমার চোখ খুলতে সাদিক ভাই আমাকে ধরে নামালেন গাড়ি থেকে। আমি ওনার হাত ছাড়িয়ে নিলাম। সাদিক ভাইয়া কিছু বলতে যাবেন তার আগেই ইতি আপু এসে আমাকে ভিতরে নিয়ে গেলেন। রুমে যেতে খালামণি আবার কপালে গলায় হাত দিয়ে তাপমাত্রা চেক করতে লাগলেন। তোদের সাদিব বকা দিয়ে খুব ভালো করে। 2 বোন হয়েছিস কার মতো তোরা? কারো পড়া করিস না কেন তোরা? এখন যে তোর জ্বর বাঁধিয়েছিস, সাদিব এখানে না এনে তোদের বাসায় নিয়ে গেলে তোর মায়ের থেকে বাঁচতে পারতি। লেকচার দিতে দিতেই খালামণি আমার গায়ের টাওয়াল দিয়ে আমার মাথা শরীর মুছতে লাগলেন, আর আমি চুপচাপ খালামণির কথা শুনছি। ঝুমু ওয়াশরুম থেকে বের হতেই ইতি আপু আমায় কাপড় দিয়ে বলল, ফুল, ওয়াশরুমে যেতে পারবি একা, নাকি আমার হেল্প লাগবে? না শেষ আপু, আমি একা যেতে পারবো বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে প্লাজো আর টি শার্ট পরে নিলাম। ইতি আপু গরম পানির বোল এনে দিলেন আমায়। আমি আর ঝুমু মিলে গরম পানির ভাগ নিচ্ছি। আমার জ্বর এসে কাঁপা কাঁপে ছুটে গেল, কিন্তু ঝুমু দিব্যি রাফসান ভাইয়ের সাথে মোবাইলে কথা বলছে আর পানির ভাব নিচ্ছে। একটু পরে খালামণি এসে আমাদের গরম গরম স্যুপ খাইয়ে দিল। আমাকে তিতা সিরাপ আর সাথে কিছু ট্যাবলেট খাইয়ে এরপর খালামণি রুম থেকে গেলেন। ওষুধ আর খাবার খেয়ে আমি কম্বল মুড়িয়ে শুয়ে পড়লাম। ইত্তি আপু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি জমাচ্ছি।
জ্বর আস্তে আস্তে বাড়ছে, এটা আমি বেশ বুঝতে পারছি। আর তার সাথে খেয়াল করছি কেউ আমার হাতে কিছু একটা মালিশ করছে। চোখ খুলে আশপাশে বোঝার চেষ্টা করতে লাগলাম। আমার পাশে ঝুমু ঘুম, আর অন্য পাশে ফিরতে আমার হুঁশ উড়ে গেল। সাদিপ ভাই আমার হাতে কিছু একটা মালিশ করছে, আর ইতি আপু ভাইয়ার পাশে বসে আছে। মালিশ করার পাশাপাশি সাদিপ ভাইয়া কিছু একটা পরে আমার গায়ে ফু দিচ্ছেন। একটু চোখ খুলেই আমি আবার বন্ধ করে দিলাম, কারণ আমি জানি এটা আমার মনের ভুল, যা আমার জ্বরের প্রভাবে হচ্ছে। এই জ্বরের কারণে তখন গাড়িতে কি কি কল্পনা করে বসলাম আমি, আর এখন এই অসম্ভব কাণ্ডটা। জ্বর আমাকে ভালোভাবেই আপন করে নিয়েছে। কিন্তু যাই হোক, কল্পনা হলেও এই সাদিপ ভাই আমার সেবা তো করুক, না হলে বাস্তবে ওনার সেবা পাওয়া আমার কপালে নেই। এসব আজগুবি কথা ভাবতে ভাবতে আবারও ঘুমের দেশে পাড়ি জমালাম আমি। পেটে আর বুকের উপরে মনে হচ্ছে কিছু চেপে বসেছে। জ্বরের দুর্বলতার কারণে চোখ খুলতে পারছি না, কিন্তু এভাবে আর শুয়ে থাকতেও পারছি না। তাই আস্তে করে চোখ খুলে তাকালাম। যুব মহারানী আমাকে তার কোল বালিশ হিসেবে ব্যবহার করছে। সে তার হাত পা আমার উপরে তুলে দিয়ে আয়েশ করে ঘুমাচ্ছে। আমি খুব কষ্ট করে ঝুমুর হাত থেকে হাত পা ঠেলতে লাগলাম, কিন্তু না, পারছি না। ঘুমের মাঝে এমন ভাবে জেগে ধরেছে আমি তার হাত পা নাড়াতেও পারছি না। আর না পেরে ঝুমুকে আস্তে করে ডাকতে লাগলাম, ঝুমু বেব, পা আর হাত সরা না প্লিজ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। এইভাবে কয়েকবার ডাকলাম ঝুমুকে, কিন্তু না, তার তো ওঠার নামই নেই। আমিও কি আর করব, চেষ্টা করতে লাগলাম ওর হাত পা সরানোর। হঠাৎ দেখলাম আমার গায়ের উপর থেকে কেউ ঝুমুর হাত পা সরিয়ে দিচ্ছে। ডান পাশ ফিরে দেখলাম, ও মা, এ তো দেখি সাদিক ভাইয়া। উনি ঠিক আমার পাশেই, তবে খাটের একদম কিনারায় শোয়া হয়ে বসে আছেন। আর ওনার এই লম্বা হাত দিয়ে ওই কিনারা থেকে আমার গায়ের উপর থেকে ঝুমুর হাত পা সরাচ্ছেন। কেন যেন মনে হচ্ছে আবারও এটা একটা জ্বরের ভ্রম আমার, কারণ সাদিক ভাইয়া এখন এই সময় এইখানে, ইটস ইম্পসিবল। ঝুমুর হাত পা সরিয়ে দিয়ে আমার আর ঝুমুর মাঝে উনি একটা কোলবালিশ দিয়ে দিলেন। সাদিক ভাইয়া খাট থেকে উঠতে নিলেই আমি ওনাকে ক্লান্ত ভরা কণ্ঠে বলে উঠলাম, ভাইয়া, আপনি এইখানে? আপনি কি সারা রাত এপাশেই ছিলেন? আমার কথা শুনে সাদিক ভাইয়া থেমে গেলেন। আমার কাছে এসে আমার কপালে হাত রেখে আবারও খাটে বসলেন, কিন্তু আমার কথার কোনো উত্তর দিলেন না। আমার কেমন যেন লাগছে, সবকিছু মাথায় আসছে না। সাদিক ভাইয়া এইখানে আমার পাশে ছিলেন সারা রাত, আর তাছাড়া এখন আবার জ্বর চেক করছেন, কিন্তু আমার কথার কোনো উত্তর দিচ্ছে না কেন সে? এত কিছু তার ভ্রম হতে পারে না। আবারও বলে উঠলাম, ভাইয়া, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, কিছু তো বলুন। চুপচাপ ঘুমা। তোর এই ছোট্ট মাথাটায় এত কিছু লোড নিতে হবে না। তোর এই লো ভয়েসে আর একটা কথা বলবি না। বলে উনি ইতি আপুকে ডাকতে লাগলেন। ইতি, এই ইতি, এই পাশে চলে আয় তুই, আমি যাচ্ছি, ভোর হতে চললো তো। সাদিক ভাইয়ার ডাক শুনে ইতি আপু ঝুমুর পাশ থেকে উঠে আমার পাশে শুয়ে পড়লো, আর সাদিক ভাইয়ার সাথে সাথে রুম থেকে চলে গেলেন। কি আজব, সাদিক ভাইয়া এখানে ছিল, ব্যাপারটা কি ইতি আপু জানে? কারণ আম, সাদিক ভাইয়ার কথায় ইতি আপু কোনো রিয়াকশন দেয়নি। তাছাড়া ইতি আপু আমার পাশে ঘুমানোর কথা, কিন্তু ও তো ঝুমুর পাশে ছিল। ধুর, আল্লাহ জানেন কি ঘটনা ঘটেছে। আর ভাবতেও ইচ্ছে করছে না এই বিষয়ে। যার যেখানে ইচ্ছা সেখানে থাকুক, আমার কি। সকালে ঘুম ভাঙতেই দেখলাম ইতি আপু ঘুমে কাদা, আর যুবু পাশে নেই, হয়তো ওয়াশরুমে। সামান্য বৃষ্টিতে ভেজার কারণে পুরো শরীরে জ্বরের দুর্বলতা বিচরণ করছে। আর ভালো লাগছে না বিছানায় শুয়ে থাকতে। তাই অনেক কষ্ট করে উঠে একেবারে বেলকনিতে চলে গেলাম। সাথে নিলাম আমার জান, মোবাইল আর ইতি আপুর ইয়ারফোন। সাদিক ভাইয়াদের বাসা তো মাশাআল্লাহ রাজমহল থেকে কম না, খুবই সুন্দর। আর সবচেয়ে বেশি আকর্ষণ করে ওনাদের বাড়ির সামনের এই সুন্দর বাগানটা। এখনো কিছু সার্ভেন্ট বাগানের পরিচর্যা করছেন। কত রকমের যে ফুল গাছ, ফল গাছ আছে এখানে, তা গুণে শেষ করা যাবে না। আর বাগানের মধ্যখানে অনেক সুন্দর করে ডিজাইন করা বসার জায়গা আছে উপরে ছাউনি দিয়ে। খালামণির বাসায় আসলে বিকেল টাইমে এখানে আড্ডাটা বেশ ভালোই জমে। বেলকনিতে দাঁড়িয়ে বাগানের চারদিকে চোখ বুলিয়ে কানে ইয়ারফোন গুঁজে দিলাম, আর এই মেঘলা আবহাওয়া উপভোগ করতে লাগলাম। ঘুম থেকে দেরিতে ওঠার কারণে সাদিক ভাইয়া আজ মিটিং বাসায় রেখেছে। অবশ্যই এই কাজও প্রায় করে।
সবসময় এমন মিটিং সে তার রুমের পাশে অফিস রুমে করে, কিন্তু সে আজ মিটিং বাগানের সেই সুন্দর ছাউনি দিয়ে তৈরি করা জায়গাটাতে করবে। তাই সাদিফ রেডি হয়ে তার প্রয়োজনীয় কাগজপত্র, ল্যাপটপ, আরো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই জায়গায় চলে গেল।